দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত সাবরিন চৌধুরী মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুলন। একটি পরিবারের আনন্দধারা শতগুণে বেড়ে যায় যখন ওই পরিবারে নতুন কোনো অতিথির আগমন ঘটে, অর্থাৎ একটি শিশুর জন্ম হয়। শিশুটি অতি আদরেই বেড়ে উঠতে থাকে। তারপর একটা সময় শিশুটির মুখের কথা সবার মন কেড়ে নেয়, ভালোবাসার পাথেয় হয়ে ওঠে। কিন্তু শিশুটি যদি দেরিতে কথা বলে অথবা কথা না বলে, তখন পরিবারের সবাই কিন্তু একটা দুশ্চিন্তায় পড়ে যান। এই শিশুটিকে নিয়ে কি করবেন ভেবে কুল পাওয়া যায় না। দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় শিশুদের দেরিতে কথা বলা কি করণীয়। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মাহবুবা রহমানকে, চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট, রেজিস্টার, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি আপু, স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে খুবই একটা ইম্পর্টেন্ট এবং সবাই খুব এটা নিয়ে জানতে চায়, যে শিশুদের দেরিতে কথা বলা, এবং আমরা এটা এখন অনেক বেশি দেখতে পাচ্ছি। প্রথমে যদি আপু একটু জানতে চাই যে ঠিক কবে থেকে শিশুর কথা বলাটা আসলে শুরু হয় বা ভাষাগত বিকাশটা আসলে কিভাবে হয়? ধন্যবাদ সাবরিন। আসলে শিশুর কথা বলা শুরু হয় কবে থেকে, এটা বলতে গেলে বলতে হয় যে শিশু আসলে কবে থেকে কথা বলাটা বুঝতে পারে বা কথা বুঝতে পারে। অ্যাকচুয়ালি বলা হয় যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে, অর্থাৎ মায়ের গর্ভে থাকাকালীনই কিন্তু সে তার মায়ের ভয়েস রেকগনাইজ করতে পারে, অর্থাৎ সে তার মায়ের কথা, মায়ের কণ্ঠ সে চিনতে পারে এবং মায়ের কণ্ঠ থেকে আরেকজনের কণ্ঠ আলাদা করতে পারে। এরপরে সে যখন জন্মায়, এরপরে কিন্তু ধীরে 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 সে কথা শেখে। তো প্রথমেই তো আর বাচ্চা একেবারে পূর্ণাঙ্গ ভাষা শেখে না। প্রথমে যেটা হয় যে মোটামুটি 6 সপ্তাহ, আমরা যেটা বলি 6 সপ্তাহ বয়সে কিন্তু বাচ্চা, এটাকে বলা হয় কুইং, যেটাকে ইংলিশে বলে, যে এক ধরনের একটা কন্টিনিউয়াস একটা হামিং, গুনগুন শব্দের মতো একটা শব্দ সে করে। তো এরপরে দেখা যায় ধীরে 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 যখন তার বয়স 3 মাস হয়, তখন 3 মাস বয়সে কিন্তু সে ব্যাবলিং করে। ব্যাবলিংটা কি? ব্যাবলিংটা হচ্ছে যেমন একটা সিলেবল বিশিষ্ট একটা শব্দ বলা, যেমন বা, মা, দা। এই সিলেবলটাই আবার ডাবল সিলেবল বিশিষ্ট শব্দ সে বলে যখন তার বয়স হয় 6 মাস। আচ্ছা, 6 মাস বয়সে গিয়ে সে ডাবল সিলেবল বিশিষ্ট শব্দ যেমন দাদা, বাবা, মামা এগুলো বলে। 1 বছর বয়সে গিয়ে বাচ্চা একদম অর্থবহ একটা শব্দ বলতে পারে, যেমন ভাত, পানি। পানি অনেকে বলতে পারে না, কারণ প শব্দটা উচ্চারণ করা, মানে প অক্ষরটা উচ্চারণ করা কঠিন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পানিকে মাম বুঝাচ্ছে, কিন্তু যেটাই বলুক না কেন সেটার একটা অর্থ থাকে। এবং 2 বছর বয়সে গিয়ে দেখা যাচ্ছে 2 শব্দ বিশিষ্ট সে একটা পূর্ণাঙ্গ বাক্য বলতে পারে, ভাত খাবো, পানি দাও, এরকম। তো মোটামুটি এভাবে ধীরে 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 বয়সে অনুযায়ী আমরা বলি যে মাইলস্টোন। হ্যাঁ, বাচ্চাদের কিন্তু এক একটা মাইলস্টোন থাকে। তো সেরকম স্পিচের কিছু মাইলস্টোন থাকে, যে এই বয়সে এই কথাগুলো বাচ্চার শেখা প্রয়োজন, বা একটা স্বাভাবিক বাচ্চা এই বয়সে এতটুকু কথা শিখবে। সেই অনুযায়ী কিন্তু এভাবে ধীরে ধীরে বাচ্চা কথা শেখে। আচ্ছা, এই যে আপু বাচ্চা যে একটা ক্রমাগত একটা ভাষার বিকাশ হয়, সেখানে কিন্তু আমরা কিভাবে বুঝবো যে শিশু যখন দেরিতে কথা বলছে, এখানে সিমটম গুলো আসলে কেমন হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আচ্ছা, আমার বাচ্চা দেরিতে কথা বলছে কিনা এটা কিভাবে বুঝবো? কারণ এই যে আমি মাইলস্টোন গুলো বললাম, যে বাচ্চা 6 সপ্তাহে একটা সাউন্ড করে, 3 মাসে গিয়ে ব্যাবলিং করে, 3 মাসের জায়গায় যদি 4 মাস হয়ে যায় তাহলেই কি দেরি? আসলে কিন্তু না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেমন আমরা বলি কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে। আচ্ছা, এরকম সাইন যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু দেরি করা যাবে না। বুঝতে হবে যে আমার বাচ্চার স্পিচ ডিলে আছে, তখন খুব জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। তো সেই সাইনগুলো কি? সেটা হচ্ছে যে ধরেন একটা বাচ্চা যেখানে কিনা তার 3 থেকে 6 মাসের মধ্যে তার ব্যাবলিং কমপ্লিট হওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে 12 মাস বয়সেও তার ব্যাবলিং হচ্ছে না, দ্বিগুণ হয়ে যাচ্ছে সময়টা। হ্যাঁ, দ্বিগুণ হয়ে যাচ্ছে সময়টা। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে 16 মাস বয়সেও যদি তার একটা অর্থবহ শব্দ সে বলতে না পারে, যেটা কিনা তার 12 মাসে বলার কথা ছিল, এবং 2 বছর বয়সে যেখানে কিনা তার 2 শব্দ বিশিষ্ট একটা পূর্ণাঙ্গ অর্থবহ বাক্য বলার কথা, সেখানে সে সেটা বলতে পারছে না, তখন কিন্তু এগুলোকে আমরা বলি কিছু রেড ফ্ল্যাগ সাইন। তো এই ধরনের সাইন যখন থাকবে তখনই আমরা বলবো যে এই বাচ্চাটার স্পিচ ডিলে আছে। আর এর পাশাপাশি কারো কারো এরকমও থাকতে পারে যে সে একেবারেই কথা বলছে না, সেটা তো অবশ্যই অবশ্যই খুবই মানে একটা আমাদের অ্যালার্মিং সাইন বা রেড ফ্ল্যাগ সাইন। তো সেক্ষেত্রে আমরা বলবো বাচ্চার স্পিচ ডিলে আছে। আচ্ছা আপু, শিশু দেরিতে কেন কথা বলে, কারণগুলো আসলে কি হতে পারে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেন দেরিতে কথা বলে। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে এই যে বাচ্চাটা দেরিতে কথা বলছে বা কথা বলা এখনো শুরু করেনি, 2 বছর হয়ে যাচ্ছে, 3 বছর হয়ে যাচ্ছে, কথা বলা শুরু করছে না, প্রথমে দেখতে হবে বাচ্চাটা কানে শোনে কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাচ্চা যদি কানে না শোনে তাহলে কিন্তু সে শব্দ শিখবে না, ভাষা শিখবে না।
দ্বিতীয় দেখতে হবে তার যে মুখমণ্ডল, হ্যাঁ, মানে ওরাল ক্যাভিটি আমরা যেটা বলি, মুখের ভেতরে আমাদের কিন্তু অনেক স্ট্রাকচার থাকে। যেমন আমাদের জিহ্বা, আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদের জিহ্বার গুরুত্ব আছে, দাঁতের গুরুত্ব আছে, আমাদের ঠোঁটের গুরুত্ব আছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু গুরুত্ব আছে। এই স্ট্রাকচারগুলো তার ঠিক আছে কিনা। অনেকের ক্লেফট প্যালেট, যেটাকে আমরা বলছি যে ঠোঁট কাটা, তালু কাটা, হ্যাঁ, এগুলো থাকে। অনেকের দেখা যাচ্ছে যে টাংটাই থাকে, অর্থাৎ তার জিহ্বার নিচের যে অংশটা সেটা খুব ছোট আকারে মানে লাগানো থাকে, যে সে তার জিহ্বাটা মুভমেন্ট করতে পারে না। তখন কিন্তু এই বাচ্চা কথা বলতে পারে না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কথা বলতে দেরি হয়। এগুলো প্রথমে আমাকে দেখতে হবে। যদি বাচ্চার মুখমণ্ডলে সবকিছু ঠিক থাকে, বাচ্চা যদি কানে শোনে, সেক্ষেত্রে দেখতে হবে তার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে কিনা। তখন কিন্তু আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলো দেখতে হবে। সেক্ষেত্রে প্রথমেই আসছে আমার নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যার মধ্যে 1 নম্বর হচ্ছে অটিজম। অটিজমে কিন্তু স্পিচ ডিলে খুবই কমন একটি লক্ষণ, এবং দেখা যায় অটিজমের বাচ্চার স্পিচ ডিলে বলতে কোনো কোনো বাচ্চার একেবারে স্পিচ ডেভেলপই করে না, সে কথাই বলছে না। কোনো কোনো বাচ্চার দেখা যায় সে কথা বলে, কিন্তু বয়স অনুপাতে ওই যে বললাম মাইলস্টোন, যেই বয়সে যেই কথা বলার কথা সেই বয়সে সেই পরিমাণ কথা সে বলে না। আচ্ছা, এর বাইরে আর কি হতে পারে? অটিজম ছাড়াও শুধুমাত্র সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার বা কমিউনিকেশন ডিসঅর্ডার, এর মধ্যে অনেকগুলো ডিসঅর্ডার আছে আসলে। এটা যদি কারো থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার কথা বলায় সমস্যা থাকতে পারে, অর্থাৎ দেরিতে কথা বলতে পারে। তো মোটামুটি এই কারণগুলি আসলে স্পিচ ডিলে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, ধরেন বাচ্চার কোনো রোগী নাই, হ্যাঁ, যে তার আমি যেটা বললাম যে তার অর্গানিক অর্থাৎ শারীরিক কোনো সমস্যা নেই, হ্যাঁ, মুখমণ্ডল ঠিক আছে, তার কানে শোনা ঠিক আছে, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম নেই, কিন্তু তারপরেও কিন্তু বাচ্চা কথা বলতে দেরি হতে পারে। সেটা হচ্ছে বাচ্চার সাথে যদি আমরা দেরিতে কথা বলি, আচ্ছা, বাচ্চা যদি তার পরিবেশটা উপযুক্ত পরিবেশ না পায়, যেই পরিবেশে তার সাথে কন্টিনিউয়াসলি কথা বলা হচ্ছে, তার সাথে ইন্টারঅ্যাক্ট করা হচ্ছে, এইরকম যদি সে পরিবেশ না পায়, তাহলেও কিন্তু বাচ্চা দেরিতে কথা বলতে পারে। অনেক ধন্যবাদ আপু। সেই ক্ষেত্রে একটা বাচ্চার সাথে যে এই যে কমিউনিকেশনের বিষয় বা পারিবারিক পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কখন থেকে আসলে বাবা মা সেভাবে করে ইন্টারঅ্যাক্ট করা উচিত, বা কিভাবে ওই পারিবারিক পরিবেশটা তৈরি করে দেওয়া যায় বাচ্চার জন্য? আচ্ছা, এটা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে যে আচ্ছা কখন থেকে আসলে বাচ্চার সাথে কথা বলা উচিত। দেখেন, আমি কিন্তু বলেছি যে বাচ্চা কিন্তু মায়ের পেটে থাকাকালীনই কিন্তু মায়ের কণ্ঠ বুঝতে পারে, তাহলে আমাদের আসলে তখন থেকে বাচ্চার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তো একটা বাচ্চা জন্মের পরে বাচ্চা দেখবেন যে মা যখন বাচ্চার দিকে তাকিয়ে হাসে, বাচ্চাও কিন্তু হাসে। হ্যাঁ, এটা দেখা যায় যে মোটামুটি এই যে আমি বললাম 6 সপ্তাহ বয়সের দিকে কিন্তু বাচ্চাটা এই কাজটা করে। হ্যাঁ, সোশ্যাল স্মাইলিং যেটা আমরা বলি। তো সেই সময় বাচ্চার দিকে তাকিয়ে কথা বলা, বিভিন্ন সেটা ছড়া হতে পারে, বা বাচ্চাকে নাম ধরে ডাকা, বাচ্চার সাথে যে কোনো ধরনের কনভারসেশন করা, এই সময় থেকেই শুরু করা উচিত। আপু, আপনি অটিজমের কথা বলছিলেন, শিশুর ঠিক সময়ে কথা না বলা মানে কি আসলে অটিজম? আচ্ছা, হ্যাঁ, শিশু ঠিক সময় কথা বলা অটিজম মানে না বলাই অটিজম তা না কিন্তু। হ্যাঁ, ওই যে বললাম যে অনেকগুলো কারণ থাকতে পারে। তো অটিজম কি এটা আমাদের বুঝতে হবে। অটিজম হচ্ছে আমরা যেটা বলি যে আমাদের সোশ্যাল কমিউনিকেশন এবং সোশ্যাল ইন্টারাকশনের একটা সমস্যা। হ্যাঁ, তো সোশ্যাল কমিউনিকেশন সোশ্যাল ইন্টারাকশনটা আগে বুঝতে হবে। সোশ্যাল কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে যোগাযোগ, সহজ বাংলায়। একটা যোগাযোগ আমরা করতে পারি আমাদের কথা বলার মাধ্যমে। যেমন আমি আপনার সাথে এখন কথা বলছি, হ্যাঁ, একটা যোগাযোগ স্থাপন হচ্ছে। আবার কথা না বলেও যোগাযোগ করা যায়, এই যে আমি হাত নাড়াচ্ছি, আমরা চোখে চোখে তাকাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন। তো ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন দুটাতেই কিন্তু ঘাটতি থাকে আমাদের অটিজমের বাচ্চাদের, এবং সেই সাথে তাদের সোশ্যাল ইন্টারাকশন যেটা বললাম সেটাতেও ঘাটতি থাকে। সোশ্যাল ইন্টারাকশনটা কি? যে আমরা শুধু কিন্তু একজন একজনের সাথে কথা বলি যোগাযোগ স্থাপনের জন্য না, সোশ্যাল ইন্টারাকশনের জন্যও করি। যেমন ধরেন একটা বাচ্চার কথাই যদি বলি, একটা বাচ্চা স্কুলে যায়, প্রথম স্কুলে গিয়ে সে বন্ধুত্ব তৈরি করে। কিভাবে বন্ধুত্ব হয়? একটা বাচ্চার পাশে বসলো, জিজ্ঞেস করলো, আচ্ছা আমি তো ওই কার্টুনটা দেখি, তুমি কি ওই কার্টুনটা দেখো? আমার পিঙ্ক কালার খুব পছন্দ, তোমার কোন কালার পছন্দ? তো এই যে সে তার ইন্টারেস্ট গুলো শেয়ার করছে না, তার আগ্রহের বিষয়টা আরেকজনের সাথে শেয়ার করছে, আরেকজনের আগ্রহের বিষয় জানতে চাচ্ছে, এই যে শেয়ারিংটা, এটাকে আমরা বলছি কিন্তু সোশ্যাল ইন্টারাকশন। তো এই সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু আমাদের কি হয়, একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়। দেখবেন অটিজমের বাচ্চাদের বন্ধু থাকে না। কেন থাকে না? কারণ এই ইন্টারাকশনটা তারা পারে না, তারা একা একা থাকে, একা একা খেলে। তো এই কারণে অটিজম মানে কিন্তু শুধু স্পিচ ডিলে না, স্পিচ ডিলের সাথে এই বিষয়গুলোও থাকতে হবে। সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অটিজমের বাচ্চাদের কিছু নির্দিষ্ট প্যাটার্নের বিহেভিয়ার থাকে। যেমন তারা একই কাজ বারবার করে, একই কথা বারবার বলে। হ্যাঁ, যেমন একটা ছোট বাচ্চা দেখা যাচ্ছে এইখানে গোল গোল ঘুরছে, সে ঘুরছে, বাচ্চারা এরকম করে, গোল গোল ঘুরতে পারে। কিন্তু কোনো বাচ্চা যদি এটা অতিরিক্ত মাত্রায় করে স্বাভাবিকের চেয়ে, কিংবা কোনো একটা নির্দিষ্ট জিনিসের প্রতি তার এত বেশি আকর্ষণ যেটা অস্বাভাবিক, হ্যাঁ, যেটা হয়তো বা খেলনা না, বাচ্চারা থাকে যে কোনো একটা নির্দিষ্ট পুতুল থাকে তার খুব ফেভারিট, সেরকম না, হয়তো বা এই যে একটা
মগ বা একটা পানির বোতল, হ্যাঁ, এটা নিয়ে দেখা যাচ্ছে সে সারাক্ষণ সে এটা নিয়েই থাকছে, ঘুমাতে যাচ্ছে এটা নিয়ে, গোসল করতে যাচ্ছে এটা নিয়ে, খাচ্ছে এটা নিয়ে, এটা ছাড়া সে থাকতেই পারে না। যেখানে সে পানির বোতল দেখে সেখানে সে ওটা তাকে নিতেই হবে। হ্যাঁ, প্রতিদিন সে যেই কাজটা যেভাবে করে সেভাবেই তাকে করতে হবে। সে একটা লাল জামা পরে, ওই লাল জামাই তাকে প্রতিদিন পরতে হবে। হ্যাঁ, বাচ্চাদের ফেভারিট অনেক কিছু থাকতে পারে, যে হ্যাঁ সে লাল জিনিসটা পছন্দ করে বা লাল জামা পছন্দ করে, সেটার ব্যত্যয় ঘটলে মন খারাপ করতে পারে বাচ্চারা। কিন্তু অটিজমের বাচ্চাদের যেটা হয়, ওই যে বললাম স্বাভাবিকের পর্যায়ে পড়ে না, সেটা দেখা যায় যে সে যেহেতু প্রতিদিন লাল জামা পরে, ওই লাল জামাটা তাকে দেয়া না হলে সে চিৎকার চেঁচামেচি করছে, সে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, যেটা কিন্তু আসলে ওই বাচ্চার বয়স অনুযায়ী, যেটা আমরা বলি ডেভেলপমেন্টালি সেটা নর্মাল না। এই বিষয়গুলোও কিন্তু থাকতে হবে। কাজেই শুধুমাত্র একটা বাচ্চা দেরিতে কথা বলছে তাকে আমরা অটিজম বলে দিব তা কিন্তু না। হ্যাঁ, এখানে অনেক কিছু আসে আসলে। একদমই আপু, যারা দেরিতে কথা বলছে সেখানে স্পিচ থেরাপির বিষয়টা আমরা জানি। স্পিচ থেরাপিটা আসলে কি বা চিকিৎসা পদ্ধতিগুলো কেমন হয়ে থাকে যদি একটু বলতেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেরিতে কথা বলা বা স্পিচ ডিলের জন্য যে চিকিৎসা সেটা হচ্ছে স্পিচ থেরাপি। স্পিচ থেরাপি মানে হচ্ছে যেখানে আসলে বাচ্চাকে, যেহেতু বাচ্চার কথা বলায় ঘাটতি থাকে, কথা বলার ঘাটতি তো অনেক রকম হতে পারে। যেমন কোনো বাচ্চা হতে পারে একেবারেই কথা বলেই না, তার পক্ষে হয়তো বা কথা বলা সম্ভব না। হ্যাঁ, হয়তো বা তার অর্গানিক, যেটা আমি বললাম যে শারীরিক কোনো সমস্যা হয়তো আছে, যেটার কারণে, যেমন ধরেন যে শ্রবণ প্রতিবন্ধী, হ্যাঁ সে কানে শুনছে না, সে বাচ্চা তো কথা বলবে না। ওকে, তো তার ক্ষেত্রে কি করা যায়? তার ক্ষেত্রে তো আমরা স্পিচ শেখাবো না তাকে, তার ক্ষেত্রে আমরা কিছু নন ভার্বাল, ওই যে বললাম আমরা কিন্তু নন ভার্বালিও কমিউনিকেশন করতে পারি। তাহলে আমরা তাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাবো, তাকে আমরা ছবির মাধ্যমে কমিউনিকেশন করতে শেখাতে পারি। যেমন আমি একটা ছবির চার্ট করে দিলাম, তার খিদে পেয়েছে, সেখানে একটা খাবারের ছবি আছে, সে তখন ওটাতে ট্যাপ করলো বা ওটাতে সে আমাকে আঙ্গুল দিয়ে দেখালো যে আমার এখন খিদে পেয়েছে। টয়লেটে যাবে তখন বাথরুমের সাইনটাতে সে আমাকে ট্যাপ করলো, হ্যাঁ আমি বুঝতে পারবো তার এখন বাথরুমে যাওয়া প্রয়োজন। ওকে, এভাবে কিন্তু সে আমার সাথে কমিউনিকেট করতে পারে। আরেকটা সমস্যা থাকতে পারে বাচ্চার ভাষাগত দক্ষতার সমস্যা, অর্থাৎ তার যে পরিমাণ কথা বলার কথা, যে পরিমাণ ভোকাবুলারি, শব্দ ভান্ডার তার থাকার কথা, সেই পরিমাণ শব্দ ভান্ডার নাই। যে কারণে দেখেন একটা বাচ্চা 2 বছর বয়সে হয়তো বলার কথা ভাত দাও, পানি খাবো, হ্যাঁ 2 শব্দ বিশিষ্ট একটা সেন্টেন্স বলার কথা, সে হয়তো শুধু ভাত বলে, শুধু পানি বলে। হ্যাঁ, তার মানে কি তার আসলে ভোকাবুলারিতে ঘাটতি আছে। তখন আমাদের সেই ভাষার সেই দিকটাতে জোর দিতে হবে, তার ভোকাবুলারিতে জোর দিতে হবে, বেশি বেশি করে শব্দ শেখাতে হবে। শব্দ শেখানোর অনেক উপায় আছে। সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার সাথে বেশি বেশি ইন্টারাকশন করে থেরাপিস্ট, বিভিন্ন রকমের খেলার আয়োজন করে। এই খেলার মাধ্যমে যেটা হয় যে বাচ্চার তখন কিন্তু কথা বলতে হয়, ইন্টারাক্টিভ খেলা, যে আমি তাকে একটা বল দিলাম, সেই বলটা সে আবার আমাকে ব্যাক করবে, হ্যাঁ আবার আমি তাকে বলটা দিব। এখন আমি যদি বলটা না দিই তখন কিন্তু বাচ্চা বলতে বাধ্য, দাও বল দাও, হ্যাঁ এখন তুমি, এই কথাটা সে বলবে। এভাবে বিভিন্ন খেলার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে কথাগুলো শেখাই। আবার অনেক সময় দেখা যায় অনেক শব্দ থাকে বাচ্চার উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, এত কঠিন একটা শব্দ, সেই শব্দটাকে আমরা যদি সহজভাবে শেখাতে পারি, যেমন রেফ্রিজারেটর, আমার তো রেফ্রিজারেটর শেখানোর প্রয়োজন নেই, বাচ্চাকে শেখালাম ফ্রিজ, তুমি ফ্রিজ বলো। হ্যাঁ, তো বাচ্চাকে অর্থাৎ ছোট ছোট টার্গেটের মাধ্যমে একজন থেরাপিস্ট বাচ্চাকে ধীরে ধীরে কথাগুলো শেখান, খেলার মাধ্যমে, উৎসাহ প্রদানের মাধ্যমে। বাচ্চা যদি শুরুতেই দেখে যে জিনিসটা অনেক কঠিন, আমি পারছি না, তখন কিন্তু সে আগ্রহ হারিয়ে ফেলবে। তাই আমরা ছোট ছোট টার্গেট দিই, যে সে যদি ওই টার্গেটটা ফুলফিল করতে পারে তখন তাকে আমরা উৎসাহ দিই, তাকে প্রশংসা করি, আরে তুমি তো পারছো, এই তো তোমার হচ্ছে, তখন কিন্তু সে আগ্রহ পায় এই কাজটা করতে। এভাবে আসলে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে একজন থেরাপিস্ট স্পিচ থেরাপি দিয়ে থাকে। ধন্যবাদ আপু। এই স্পিচ থেরাপি আসলে কত লম্বা সময় পর্যন্ত চালিয়ে যেতে হয় বা এই চিকিৎসাগুলো আসলে কতটুকু সময় পর্যন্ত থাকতে পারে? আচ্ছা হ্যাঁ, এটা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমি কতদিন এটা চালাবো। এটা আসলে ডিপেন্ড করে আপনার বাচ্চার উন্নতির উপরে। কোনো কোনো বাচ্চা দেখা যায় যে খুব তাড়াতাড়ি তার এই ভাষাগুলো বা হচ্ছে যে তার যে উচ্চারণের সমস্যা, এই দক্ষতাগুলো সে অর্জন করে ফেলছে। আবার কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে দেরি হয়। এটার পেছনে একটা কারণ থাকে, যে দেখা যায় যত তাড়াতাড়ি আপনি থেরাপিটা শুরু করতে পারবেন, হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা বাচ্চার বাবা মাকে বলি, অনেক বাবা মাই আজকাল আমরা দেখি একটা কমন সমস্যা আমাদের সোসাইটিতে, বলে আচ্ছা বাচ্চা দেরিতে কথা বলছে, ওর বাবাও দেরিতে কথা বলেছে, এটা কোনো ব্যাপার না, দেখি না কি হয়। 2 বছর হয়ে গেছে বাচ্চা একটা শব্দও বলছে না, কিন্তু হয়তোবা মা অনেক কনসার্ন, পরিবারের মুরব্বী যারা আছেন দাদা দাদি, আরে ওর বাবাও এরকম কথা বলছে দেরিতে, ওর চাচা চাচিও এরকম, অনেক চাচাও এরকম দেরিতে কথা বলেছে, তো এটা কোনো সমস্যা না, দেখো না কি হয়। এরকম করে কিন্তু অনেক দেরি হয়ে যায়। কিন্তু গবেষণা বলে যত আর্লি আমরা বাচ্চাকে স্টিমুলাস দিতে পারবো, কারণ আমরা যেটা বলি প্রথম 5 বছর, একটা বাচ্চা জন্মের পর থেকে প্রথম 5 বছর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাকে আমরা বলি আর্লি ডেভেলপমেন্টাল পিরিয়ড। এই সময়েই তার মস্তিষ্কের সর্বোচ্চ বিকাশ হয়।
হ্যাঁ, অলমোস্ট 90% বিকাশ কিন্তু এই সময়েই হয়ে যায়। এবং মস্তিষ্কের বিকাশ মানে কিন্তু আমাদের মস্তিষ্কে যে আমাদের ল্যাঙ্গুয়েজ সেন্টার থাকে, হ্যাঁ, স্পিচ সেন্টার থাকে, এই সেন্টারগুলোরও বিকাশ হয়, নিউরনাল বিভিন্ন কানেকশন তৈরি হয়। তো এই সময় যদি আমরা বাচ্চাটাকে স্টিমুলাস দিতে পারি, এই সময় যদি তাকে আমরা থেরাপি দিতে পারি, কথা শেখাতে পারি, তাহলে বাচ্চা যত তাড়াতাড়ি শিখবে। একটা বাচ্চা এই বয়সের পরে গিয়ে কিন্তু তত তাড়াতাড়ি শিখবে না। এই কারণে বয়সটা খুব গুরুত্বপূর্ণ। যত আগে শুরু করতে পারবো তত বাচ্চা তাড়াতাড়ি শিখবে। আপু, আপনি তো বললেন যে অনেক সময় বাচ্চারা কঠিন শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, কিন্তু আমরা আবার দেখি যে তারা শব্দ উচ্চারণ করতে পারছে বাট বাক্য গঠন করতে পারছে না, আবার যে তার সমসাময়িক বাচ্চাদের সঙ্গে সাবলীল ভাবে কমিউনিকেট করতে পারছে না। এটা আসলে কি এবং কেন? সে যে শব্দ উচ্চারণ করতে পারছে না, আবার কেউ দেখা যাচ্ছে যে শব্দ উচ্চারণ করতে পারে কিন্তু বাক্য গঠনের সমস্যা। দুইটা কিন্তু আসলে দুই ধরনের সমস্যা। আমি আপনাকে বলেছিলাম যে বাচ্চার স্পিচ রিলেটেড প্রবলেম আসলে অনেকগুলো ডিসঅর্ডার নির্দেশ করে। তার মধ্যে একটা হচ্ছে কমিউনিকেশন ডিসঅর্ডার। এই কমিউনিকেশন ডিসঅর্ডারের মধ্যে এক ধরনের ডিসঅর্ডার আছে যেটাকে আমরা বলছি স্পিচ সাউন্ড ডিসঅর্ডার। হ্যাঁ, স্পিচ সাউন্ড ডিসঅর্ডার। এখানে যেটা হয়, বাচ্চা একটা নির্দিষ্ট বর্ণ বা শব্দ বলতে গেলে তার সে আটকে যাচ্ছে, সমস্যা হচ্ছে। হ্যাঁ, যেমন ওই যে বললাম যে একটা বাচ্চা যখন 2 বছর বয়স, সে কিন্তু প শব্দটা বলতে পারে না, হ্যাঁ, র শব্দটা বলতে পারে না। হ্যাঁ, যেমন আমি এটা করি, করিকে সে বলে হয়তো বা কলি, হ্যাঁ, রকে ল দিয়ে সে রিপ্লেস করে। এটা কিন্তু স্বাভাবিক। অনেক সময় এখানে অনেক বাচ্চার ভোকাবুলারি ঘাটতি থাকে। সে বোঝে না যে আমি এই জিনিসটাকে যে বলবো, এই জিনিসটা আসলে কি, এটার নামটা কি, এটাও সে জানে না। এটা একটা আলাদা ডিসঅর্ডার। আবার আপনি যে বললেন বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না, ইন্টারঅ্যাক্ট করতে যে পারে না, এটা কিন্তু আমি বলেছি অলরেডি, অটিজমের বাচ্চাদের এই সমস্যাটা হয়। হ্যাঁ, অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে না, কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে বোঝে না। এটা কাদের হয়? অটিজমের বাচ্চাদের হয়। তো ভিন্ন ভিন্ন ডিসঅর্ডার আসলে, কিন্তু চিকিৎসা মূলত ওই একই। সেই যে আমরা বললাম স্পিচ থেরাপি। হ্যাঁ, আমরা মানে স্পেসিফিক প্রবলেমটা আইডেন্টিফাই করি যে তার কি স্পিচ উচ্চারণ করতে সমস্যা, নাকি তার ভাষাগত দক্ষতার অভাব, সে কি ভোকাবুলারি গুলো অ্যাড করতে পারছে না ঠিক মতো, নাকি সে ইন্টারঅ্যাক্ট করতে পারছে না। যেখানে প্রবলেম সেটা আইডেন্টিফাই করে স্পেসিফিক্যালি ওইভাবে থেরাপিটা শুরু করা হয়। জি, অনেক ধন্যবাদ আপু। আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়েছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরো আলোচনা শুনবো আরটিভির সাথে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাই মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আপু, আমরা যে বিষয়টা নিয়ে বলছিলাম, অনেকগুলো ডিসঅর্ডারের কথা চলে এসেছে। আমরা একটা খুব শুনতে চাইছি লার্নিং ডিসএবিলিটি। তো এই যাদের আসলে লার্নিং এও সমস্যা থাকে তারাও কি শুধু দেরিতে কথা বলে কিনা? লার্নিং ডিসএবিলিটি, এটা চমৎকার একটা টার্ম। আসলে লার্নিং ডিসএবিলিটি আমরা মিলিয়ে ফেলি যে লার্নিং ডিসএবিলিটি মানে কি আসলে স্পিচের প্রবলেম কিনা। না, লার্নিং ডিসএবিলিটি ভিন্ন অসুখ। হ্যাঁ, লার্নিং ডিসএবিলিটি যদি আমরা শুধু লার্নিং ডিসএবিলিটি বলি, এটা বলতে অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিকে বোঝায়, অর্থাৎ যাদের বুদ্ধি প্রতিবন্ধিতা থাকে। হ্যাঁ, আবার আরেকটা ডিসঅর্ডার আছে স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি। যদি আমরা স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি বলি, সেক্ষেত্রে যেটা হয়, বাচ্চা কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট বা কোনো একটা নির্দিষ্ট টপিক সে শিখতে পারে না। আমাদের কাছে এরকম কিন্তু প্রায় অনেক বাবা মা আসে বাচ্চাকে নিয়ে, যে আমার বাচ্চাটা সবকিছু পারে, ও অঙ্কে এত দুর্বল, ও অঙ্কে খুব খারাপ করে। হ্যাঁ, সে ইংলিশে হচ্ছে গিয়ে আপনার 90 পাচ্ছে 100-তে, হ্যাঁ, বাংলায়ও এরকম 90 পাচ্ছে, 80 পাচ্ছে, কিন্তু অঙ্কে গিয়ে সে 50ও হয়তো বা তুলতে পারছে না। কেন? এই যে একটা তার দেখা যাচ্ছে যে সে অন্য সবকিছু শিখে ফেলছে, তো এই জিনিসটা সে শিখতে পারছে না, সে ম্যাথমেটিক্সটা বুঝতে পারছে না, সে রিজনিং বা হচ্ছে লজিক্যাল কানেকশন গুলো বুঝতে পারে না। এটাকে আমরা বলি স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, অর্থাৎ ওই নির্দিষ্ট জায়গাটাতে তার দক্ষতার অভাব আছে। আর যেটা লার্নিং ডিসএবিলিটি, যেটা আমি বললাম ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি অ্যাকচুয়ালি, অর্থাৎ একটা বাচ্চার যখন সমস্ত জায়গায়, হ্যাঁ, যে শেখার বিভিন্ন যে জায়গা আছে, আমাদের ভিন্ন ভিন্ন ডোমেইন থাকে, কিন্তু আমরা সোশ্যালি কিছু জিনিস শিখি, আমরা প্র্যাকটিক্যাল ডোমেইনে কিছু জিনিস শিখি, হ্যাঁ, আমরা কনসেপচুয়াল ডোমেইনে কিছু জিনিস শিখি। কনসেপচুয়াল ডোমেইনটা কি? কনসেপচুয়াল ডোমেইনটা হচ্ছে যে এই যে লেখাপড়া, এটাকে আমরা বলছি কনসেপচুয়াল ডোমেইন। হ্যাঁ, আবার প্র্যাকটিক্যাল ডোমেইনটা কি? প্র্যাকটিক্যাল লাইফে আমি আমার জুতার ফিতাটা বাঁধা শিখলাম, হ্যাঁ, আমি ড্রেসটা কিভাবে পরবো সেটা শিখলাম। বয়স অনুপাতে যেই জিনিসগুলো বাচ্চার শেখার কথা, নিজের হাতে ভাত মাখিয়ে খাওয়া, এই জিনিসগুলো শেখা, টয়লেট ট্রেনিং, এই জিনিসগুলো শেখা, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ডোমেইন। আবার সোশ্যাল ডোমেইনে কি হয়, যে একটা বাচ্চা সে সোশ্যালি একটা সোশ্যাল সিচুয়েশন, মানে এটা একটা সোশ্যাল সিচুয়েশন, এখানে আমি কিভাবে আপনার সাথে কথা বলবো, হ্যাঁ, কিভাবে আপনার সাথে ইন্টারাক্ট করবো, হ্যাঁ, কিভাবে আমি বসবো, হ্যাঁ, কিরকম হওয়া উচিত এখানে আমার আচরণটা,
ঠিক আছে, আমি কি সোশ্যাল সিচুয়েশনে আমার মন খারাপ হলে একটা চিৎকার করে বসবো, একদম কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি খাবো, নাকি আমি ওই জায়গায় নিজেকে সামলে নেব, কি করব? এটাও যে বয়স অনুপাতে বাচ্চার বুঝতে পারার যে ক্ষমতা, এটা কিন্তু আমরা বলি সোশ্যাল ডোমেইনে তার যে লার্নিং। তো এই সবগুলো ডোমেইনে যার ডেফিসিট থাকে তাকে আমরা বলি অ্যাজ আ হোল লার্নিং ডিসএবিলিটি অথবা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। তো হ্যাঁ, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির বাচ্চার দেখা যায় যে অনেক ডিলে থাকে, যেমন তার মোটর ডিলে থাকে, মানে তার দেখা যায় যে হাঁটা চলা, হ্যাঁ, যেই বয়সে বসতে শেখার কথা, দাঁড়াতে শেখার কথা, হাঁটতে শেখার কথা, সেগুলোতে তার দেরি হয়। সে পাশাপাশি তার স্পিচ ডিলেও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু স্পিচ ডিলে থাকলেই যে সেটা লার্নিং ডিসএবিলিটি বা ওই যে স্পিচ অটিজম বা কিছু এরকম, বা সে হচ্ছে গিয়ে যে ল্যাঙ্গুয়েজে তার সমস্যা, কথা ঠিক মতো বলতে পারছে না, সেটা মানেই লার্নিং ডিসএবিলিটি না। আমাদের ওই যে আদার ডোমেইন গুলো দেখতে হবে, তাহলেই আমরা বলতে পারবো এটা লার্নিং ডিসএবিলিটি। জি আপু, যদি স্পিচ ডিলে হয় সেই ক্ষেত্রে আসলে পরিবারের ভূমিকা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, প্রথমে যেটা পরিবারের যেটা গুরুত্বটা আমি আসি, পরিবারই কিন্তু আমাদের সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র আমরা যেটা বলি। হ্যাঁ, একটা বাচ্চা, ওই যে বললাম ছোটবেলা থেকে বাচ্চাটার সাথে অনেক কথা বলতে হবে। এখন একটা কমন সমস্যা আমাদেরকে সবাই বলে যে আমরা তো অনেক ব্যস্ত থাকি, আমরা কিভাবে বাচ্চাটার সাথে এত কথা বলবো? তো তাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে বাচ্চাকে কোয়ালিটি টাইম দিতে। হ্যাঁ, কোয়ালিটি টাইম এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করি কি আমরা বাচ্চাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো বাচ্চার সাথে থাকছি না, বাচ্চাকে তো টাইম দিতে পারছি না। না, আপনি হয়তো সন্ধ্যার পরে বাচ্চার সাথে 1 ঘন্টা সময় পাচ্ছেন টাইম স্পেন্ড করার, সেই 1 ঘন্টা টাইমটাই আপনি যথাযথ স্পেন্ড করুন। এক্স্যাক্টলি, যেটা আমরা বলছি কোয়ালিটি টাইম। আপনার বাচ্চার সাথে ছড়া বলুন, কবিতা বলুন, গল্প বলুন, ইন্টারেক্টিভ কিছু খেলুন, যেই খেলা খেলতে গেলে তার কথা বলার প্রয়োজন হয়, এই ধরনের সময়টা কাটান। এই সময়টাই অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সারাদিন সময় দিতে হবে তা না। এরপর আসি স্কুলের কথা। স্কুলের ক্ষেত্রে যেটা, ওই যে স্কুলের আলাদা করে কিছু করতে হয় না। স্কুলে গেলে বাচ্চারা অটোমেটিক্যালি আসলে কথা শিখতে বাধ্য, কারণ ওই যে একজনের পাশে বসলে তার সাথে তো কথা বলতেই হচ্ছে, তার সাথে কিন্তু ওই যে ইন্টারেস্ট গুলো শেয়ার করতেই হচ্ছে। হ্যাঁ, টিচার কোনো প্রশ্ন করলে উত্তর দিতেই হচ্ছে, টিচারের সাথে কথা বলতেই হচ্ছে। তো আদার দেন অটিজম যদি না থাকে, একটা যদি স্বাভাবিক বাচ্চা হয় সে, তাহলে কিন্তু একটা বাচ্চা স্কুলে গেলে অবশ্যই কথা শিখবে। এক্ষেত্রে এক্সট্রা আর কিছু করার প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে বাবা মারা কিন্তু অনেক ক্ষেত্রে কনসিয়াস থাকেন যে বাচ্চাটা যেহেতু একটু হয়তো বা দেরিতে কথা বলছে বা স্বাভাবিকভাবে কথাটা বলতে পারছে না, উচ্চারণ করতে পারছে না, ওর কিন্তু বুলিড হওয়ারও অনেক সুযোগ থাকে। তখন কিন্তু বাবা মারাও অনেক এটা নিয়ে আসলে কনসার্ন থাকে। তো সেই জায়গা থেকে ওখানে পরিবেশটার জায়গাটাও আসলে কেমন হওয়া উচিত বলে মনে করেন? আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা আসলে ওই যে বুলিং এর যে কথা বলে, এটা খুব বড় একটা সমস্যা আমাদের দেশে এখন। স্কুলে বুলিং দেখা যায় যে হ্যাঁ, যে বাচ্চাটা একটু কথা দেরিতে বলছে, কথা বা উচ্চারণের প্রবলেম যার থাকে বিশেষ করে, হ্যাঁ, যে হয়তো উচ্চারণ করতে গিয়ে আটকে যাচ্ছে, এই বাচ্চাকে নিয়ে দেখা যায় অন্য বাচ্চারা হাসাহাসি করছে, বড় ক্লাসের বাচ্চারা এসে বুলি করছে। তো এখানে আসলে বাবা মার যতটা না ভূমিকা, তার চেয়ে স্কুলের ভূমিকাটা অনেক বেশি। একটা স্কুলে, প্রতিটা স্কুলে আসলে আমরা বলি যে একটা অ্যান্টি বুলিং ক্যাম্পেইন হওয়া উচিত। হ্যাঁ, বাচ্চাদেরকে এই বিষয়ে শিক্ষা দিতে হবে যে বুলিং কি, বুলিং কেন করা যাবে না। যে বুলি করে আরেকজনকে, হ্যাঁ, তারও কিন্তু দেখা যায় যে অনেক ধরনের সমস্যা হয়। একটা সময় সেও ফ্রাস্ট্রেশনে ভোগে, কারণ তার সাথে সবাই মিশতে চায় না, কারণ ও সবার সাথে খারাপ আচরণ করে, ও আরেকজনকে খোঁচা মেরে কথা বলে, ও আরেকজনকে বুলি করে। একটা সময় সে কিন্তু ফ্রেন্ড হারিয়ে ফেলে। সো এটাও তো বাচ্চাদেরকে শেখাতে হবে যে বুলি করে তারও কিন্তু আলটিমেটলি ভালো কিছু হচ্ছে না, কেন বুলি করা যাবে না। এবং কেউ যদি বুলিং এর শিকার হয় তখন কি করতে হবে, প্রত্যেকটা স্কুলের আলাদা কিছু স্ট্র্যাটেজি থাকতে হবে। তাদের একটা অ্যান্টি বুলিং কর্নার থাকতে পারে, যেখানে গিয়ে ওই বাচ্চাটা হেল্প নেবে। একজন স্পেসিফিক টিচার থাকতে পারে, নির্দিষ্ট করা থাকতে পারে যে অমুক টিচারের কাছে গিয়ে সে হেল্প নেবে, তাকে গিয়ে এই কথাটা বলবে। এবং কেউ যদি বুলিং এর শিকার হয়, তাকে একটা মানসিকভাবে সাপোর্ট দেওয়া, প্রয়োজনে একটা স্কুলে একজন এডুকেশনাল সাইকোলজিস্ট বা একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট রাখা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ আপু। একটু আগে মোবাইলের কথা বলছিলেন যে এখন কিন্তু আমরা দেখি যেহেতু তথ্য প্রযুক্তির এমন একটা সময় এসছে যে আমরা মোবাইল ছাড়া নিজেরাও চলতে পারি না, কিন্তু সেটা কিন্তু বাচ্চারা অনুকরণ করে শিখছে। এবং অনেক সময় দেখা যায় যে তারা খাচ্ছে, আমরা মোবাইল দিয়ে খাওয়াচ্ছি এবং সে কি খাচ্ছে সেটাও সে বুঝতে পারছে না। এখানে কিন্তু একটা ওয়ান ওয়ে ইন্টারাকশন, টু ওয়ে ইন্টারাকশন তেমন কোনো সুযোগ নাই। বাচ্চা কিন্তু মোবাইল থেকে উঠতেও পারছে না। তো এই ক্ষেত্রে বাবা মার করণীয়টা কি এবং কোন বয়স থেকে আসলে বাচ্চাকে মোবাইল দেওয়া আসলে যেতে পারে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা মনে করি যে হ্যাঁ, এত কাজ, আমার কাজের লোডটা একটু কমুক, আমার বাচ্চাটা একটু বসে থাকুক না মোবাইল নিয়ে, কি আর হয়। কিন্তু না, এই যে মোবাইল কখন দিব, কতটুকু দিব, মোবাইলে আমার বাচ্চা কি দেখবে, এটার কিন্তু স্পষ্ট গাইডলাইন আছে। হ্যাঁ, আমাদের সেটা ফলো করতে হবে। যেমন আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, ওনারা স্পষ্ট বলে দিয়েছে
18 মাসের আগে কিন্তু বাচ্চাকে মোবাইল দেওয়াই যাবে না। আমরা কিন্তু ছোট্ট বাচ্চা, একেবারে 6 মাসের বাচ্চাকে মোবাইল দিয়ে বসায় রাখছি, তাই না? গান ছেড়ে দিচ্ছি, গান ছেড়ে দিচ্ছি, সুন্দর সে দেখছে, হ্যাঁ সে কি দেখছে না দেখছে আমরা খেয়ালও করছি না, তাই না? এটা করা যাবে না। 18 মাসের আগে বাচ্চাকে মোবাইল দেওয়া যাবে না। যদিও আমরা মোবাইল দেই, হ্যাঁ অনেক সময় দেওয়া যেতে পারে স্পেশাল কেসে। সেটা কি, ধরেন বাচ্চার দাদা দাদি নানা নানি তারা দূরে থাকে, তারা চাচ্ছে বাচ্চার সাথে একটু ভিডিও কলে কথা বলবে, এইটুকু তাকে আমরা দিতে পারি। কিন্তু এর বাইরে যে কোনো কন্টেন্ট দেখা, হ্যাঁ যে গান দেখছে নাচ দেখছে, এসব তো একেবারেই না, হ্যাঁ এগুলো দেখানো যাবে না। 18 মাসের পর থেকে যদি আমরা বাচ্চাকে মোবাইল দিইও, সেক্ষেত্রে দেখতে হবে কি কন্টেন্ট সে দেখছে। এডুকেশনাল কন্টেন্ট হতে হবে, হ্যাঁ যেমন ছড়া, গান বা এডুকেশনাল যে কোনো শিক্ষামূলক কিছু সে দেখতে পারে। এরপরে যেটা 18 মাস থেকে 24 মাস পর্যন্ত, এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কতক্ষণ দিব, সারাদিন না, হাইয়েস্ট আধা ঘন্টা। এরপরে যেটা আসে 24 মাস বয়স থেকে শুরু করে আমাদের মোটামুটি 5 বছর বয়স পর্যন্ত, এই বয়সেও সেই একই কথা, বাচ্চাকে আমরা কিছু এডুকেশনাল কন্টেন্ট দেখতে দিব, এমন কিছু, হ্যাঁ যেটা সে তার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ এই সময় বাচ্চাদের ইমাজিনেশন পাওয়ার খুব স্ট্রং থাকে। এই কল্পনার জগৎটাকে আমাদের কাজে লাগাতে হবে। যেমন ধরেন সিসিমপুর, খুব ভালো একটা এডুকেশনাল কন্টেন্ট। হ্যাঁ সিসিমপুরে হয়তো শেখাচ্ছে যে রাস্তাঘাটে ময়লা ফেলতে হয় না, ময়লাটা রাস্তায় ময়লা পেলে সেটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলতে হয়। এই জিনিসটা বাচ্চা দেখলো। যেহেতু বাচ্চারা এই সময় ইন্টারাক্টিভ, মানে ইমাজিনেশন অনেক বেশি থাকে, ইমাজিনারি পাওয়ার অনেক বেশি থাকে, তারা কিন্তু ইমাজিনারি ফ্রেন্ড বানায়, এবং ইমাজিনারি যা যা সে দেখে, কার্টুনে যা দেখে সেগুলো কিন্তু সে অ্যাক্ট করার চেষ্টা করে। কাজেই আমরা যদি তাকে এডুকেশনাল এমন কিছু দেখাই, যেমন এই যে যেখানে সেখানে ময়লা ফেলা যায় না, বা একটা জায়গায় ময়লা পড়ে আছে আমি তুলে নিয়ে সেটা বিনে ফেললাম, এটা যদি সে দেখে, সে কিন্তু নিজে নিজে ওইটা করার চেষ্টা করবে। এভাবে কিন্তু আমরা এডুকেশনাল কন্টেন্টের মাধ্যমে বাচ্চাকে কিছু জিনিস শিখাতে পারি এই বয়সে। আর এরপরের যে বয়সটা, যেটা হচ্ছে কি 5 বছর পরের যে বয়সটা, এই সময় কিন্তু মোটামুটি স্কুল শুরু হয়ে যায় বাচ্চাদের। কাজেই তখন মোবাইলের ব্যবহারটা এমন হতে হবে যেন সেটা বাচ্চার পড়াশোনা বা বাচ্চার দৈনন্দিন যে একটা লাইফ আছে, হ্যাঁ যে প্রতিদিন সে সকালে উঠছে, স্কুলে যাচ্ছে, সে আবার স্কুল থেকে ফিরে তার একটা রুটিন লাইফ তো আছে, সেটাকে যেন সে হ্যাম্পার না করে। এবং যা দেখবে অবশ্যই এডুকেশনাল কন্টেন্ট দেখতে হবে। কতটুকু সময় দেখবে সেই সময়টা নির্দিষ্ট থাকতে হবে, 1 ঘন্টা হতে পারে সেটা, বা 1.5 ঘন্টা হতে পারে হাইয়েস্ট। কথা হচ্ছে যে আপনি মোবাইল দিলেন, কিন্তু কি করছে বাচ্চাটা, কি দেখছে, এই ব্যাপারে আপনার যথাযথ মনিটরিং থাকতে হবে। আপু আমরা অনেক সময় শুনতে পাই যে অনেকেই বলছেন যে আমার বাচ্চাটা হয়তো আগে কথা বলতো, আগে 2 শব্দ বিশিষ্ট বাক্য গঠন করতে পারতো বা শব্দ বলতে পারতো, কিন্তু এখন কিন্তু সে আস্তে আস্তে রেশিওটা কমে যাচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে, বা এখন কথা বলছে না হঠাৎ করে। তো এটা কি আসলে কোনো রোগ কিনা? অবশ্যই এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা। আমাদের কাছে প্রায় এরকম বাবা মা আসে যে দেখা যায় যে আপনি যেটা বললেন, বাচ্চা সবই শিখে গিয়েছিল ছোটবেলা থেকে, 6 মাস বয়সে সে সব বলতে পারতো, 9 মাস বয়সে সব বলতে পারতো। আস্তে আস্তে এখন মনে হচ্ছে কি, বাবা মা স্পেসিফিক যে টার্মটা বলে আমি সেটা বলছি, আমার বাচ্চাটা মনে হচ্ছে সবকিছু ভুলে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ বাচ্চা কিন্তু বাবা মারা এটাই বলে, সবকিছু ভুলে যাচ্ছে। আসলে কি হয়, এটা কিন্তু অটিজমের একটা লক্ষণ। হ্যাঁ অটিজম 2 রকমের হয়, একটা তো সাধারণ যেটা অটিজম, আরেকটাকে আমরা বলি রিগ্রেসিভ অটিজম। রিগ্রেশন বা রিগ্রেসিভ অটিজম, এই রিগ্রেশন শব্দটার অর্থ হচ্ছে একটা জিনিস শেখার পরে আবার পিছিয়ে পড়া। হ্যাঁ রিগ্রেশন শব্দটার অর্থই হচ্ছে পিছিয়ে যাওয়া, ঠিক আছে? তো রিগ্রেসিভ অটিজমটা সাধারণত দেখা যায় 2 বছরের মধ্যে এটা হয়। একটা বাচ্চা 1 বছর 1.5 বছর বয়স পর্যন্ত তার যেই শব্দ বলার কথা, যা যা শেখার কথা সবই সে শিখেছিল, কিন্তু এরপর থেকে আস্তে আস্তে সে মনে হচ্ছে কি আগের জিনিসগুলো আর পারছে না, ভুলে যাচ্ছে, আগের মতো কথা বলতে পারছে না। এটা কিন্তু রিগ্রেসিভ অটিজমের একটা লক্ষণ। তবে এটা 2 বছরের মধ্যেই হয় সাধারণত। 2 বছরের পরে 3 বছর 4 বছর বয়সে গিয়ে যদি কোনো বাচ্চার মধ্যে আমরা এই ধরনের রিগ্রেশন দেখি, যে সে আগে যে কথাগুলো বলতে সেই কথাগুলো বলতে পারছে না, তখন আমাদের অন্যান্য কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে, সেগুলোর কথা চিন্তা করতে হবে। হ্যাঁ যেমন, এবং এই ক্ষেত্রে দেখা যায় এইসব বাচ্চা যে শুধুমাত্র স্পিচের ক্ষেত্রে সমস্যা হয়, স্পিচ ভুলে যাচ্ছে তা না, অর্থাৎ যাদের এই নিউরোলজিক্যাল প্রবলেমগুলো আমি যেটা বললাম, নিউরোলজিক্যাল প্রবলেমের কারণে যারা স্পিচগুলো ভুলে যায়, তাদের শুধু স্পিচ না, তাদের দেখা যায় যে তাদের যে টয়লেট ট্রেনিং, আগে সে নিজে নিজে হয়তো টয়লেটে যেত, নিজে নিজে ক্লিন হতো বা টয়লেট পেলে বলতে পারতো, এগুলোও দেখা যায় মনে হচ্ছে যেন ভুলে যাচ্ছে, সে যেখানে সেখানে টয়লেট করে দিচ্ছে। আগে সে নিজের হাতে খেতে পারতো, সেইগুলোও সে পারছে না। এগুলো দেখলে আমরা তখন ধারণা করি এটা কোনো একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আবার আপনি বললেন যদি আরেকটু বড় বাচ্চা হয়, যে আগে কথা বলতে হঠাৎ করে সে কথা বলা বন্ধ করে দিয়েছে বা কমিয়ে দিয়েছে, এটা আরেকটু বড় বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। আরো অন্যান্য কিছু ডিসঅর্ডার আছে, যেমন কোন একটা ট্রমার পরে, হ্যাঁ খুবই ট্রমাটিক, খুবই স্ট্রেসফুল কিছু একটা হয়েছে বাচ্চার জীবনে, হঠাৎ করে এই ট্রমার পরে সে কথা বলা বন্ধ করে দিয়েছে। অথবা বাচ্চা ডিপ্রেশনে ভুগছে, ডিপ্রেশনে ভুগলে কিন্তু
আমরা সবকিছুতে আগ্রহ হারিয়ে ফেলি, আমরা কথা বলার পেছনেও আগ্রহ হারিয়ে ফেলি, তখন বাচ্চার কিন্তু কথা কমে যায়। আমার বাচ্চাটা আগে খুব উৎফুল্ল ছিল, অনেক কথা বলতো, হ্যাঁ বন্ধু বান্ধবদের সাথে খেলতো, আমাদের সবার সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতো, কিন্তু বাচ্চাটা ইদানিং তেমন একটা কথা বলে না, কেমন যেন চুপচাপ থাকে, একা একা থাকে। এটা কি ডিপ্রেশনের লক্ষণ? তো আসলে ডিপেন্ড করে। জি, এই যে ডিপ্রেশনের কথা আপনি বলেন, আমরা কিন্তু মনে করি যে শুধুমাত্র বড়দেরই আসলে ডিপ্রেশন হয়। শিশুদের ডিপ্রেশনের বিষয়টা আসলে কেমন বা কোন লক্ষণ আসলে তারা প্রকাশ করতে পারে? জি, সেটাই আমরা আসলে ভাবি শুধু বড়দেরই ডিপ্রেশন হয়। আমরা বলি বাচ্চারা এত কিছু কি বলছে, বাচ্চাদের আবার মন খারাপ কি? হ্যাঁ, আচ্ছা, তো ডিপ্রেশন মোটামুটি একটা বাচ্চার 7 বছর 8 বছর বয়স থেকে কিন্তু ডিপ্রেশন শুরু হতে পারে। হ্যাঁ, এবং ডিপ্রেশনে বাচ্চাদের ক্ষেত্রে যেটা লক্ষণ, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় বুঝি না। যেমন বড়রা কিন্তু আমরা কিন্তু বলি যে আমার মন খারাপ লাগছে, আমার বিষণ্ণ লাগছে, আমার কিছুই ভালো লাগছে না। বাচ্চারা দেখা যায় এই ব্যাপারটা বুঝিয়ে বলতে পারে না, তাদের মন খারাপটা মন খারাপ হিসেবে প্রকাশ পায় না, ইরিটেবিলিটি, বিরক্তি ভাব নিয়ে প্রকাশ পায়। হ্যাঁ, বাবা মারা প্রায় আমাদের কাছে এসে এভাবে বলে যে আমার বাচ্চাটা খুব শান্ত স্বভাবের ছিল, খুব মিষ্টি স্বভাবের ছিল, হঠাৎ করে সে খুব খিটখিটে মেজাজের হয়ে গেছে, ওকে আমি কিছুই বলতে পারি না। হ্যাঁ, একটা কিছু বললেই, আমি বললাম যে বাবা একটু গোসল করতে যাও, সে মানে রেগে যাচ্ছে আমার উপরে, হ্যাঁ ক্ষেপে যাচ্ছে, বা কোনো কারণ ছাড়াই সে কান্না করছে, অকারণেই কান্না করছে, তেমন কিছুই হয়তো তাকে বলা হয়নি। এগুলো কেন করে? অর্থাৎ তার মধ্যে যে ইরিটেবিলিটি, খিটখিটে স্বভাব, এটা তার বেড়ে যায়। এটা কিন্তু ডিপ্রেশনের একটা লক্ষণ। সেই সাথে ডিপ্রেশনের অন্যান্য যে লক্ষণগুলো, যেমন কোনো কাজে আর আগ্রহ না পাওয়া, ফলাফল সে সবকিছুতে ইন্টারাকশন কমিয়ে দেয়। আগে হয়তো বা বন্ধুদের সাথে খেলতে যেত, বাইরে খেলতে যেত, সে বাইরে খেলতে যেতে চায় না, স্কুলে যেতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না, একা একা ঘরের ভেতরে থাকে, সারাদিন শুয়ে থাকছে, খাওয়া দাওয়ায় আগ্রহ নেই, বাচ্চা খাচ্ছে না আগের মতো, হ্যাঁ ওজন কমে যাচ্ছে বাচ্চার ঘুমের সমস্যা হচ্ছে, বাচ্চার পড়ালেখায় ব্যাঘাত করছে। খুব গুরুত্বপূর্ণ, বাবা মা আমাদের কাছে আসে, আমার বাচ্চাটা আগে এত ভালো স্টুডেন্ট ছিল, এখনো রেজাল্ট খারাপ হচ্ছে, কেন রেজাল্ট খারাপ হচ্ছে? আপনার বাচ্চা বিষণ্ণতায় ভুগছে কিনা? বিষণ্ণতায় ভুগলে যেটা হয়, যেহেতু সবকিছুতে আগ্রহ হারিয়ে ফেলে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোযোগ দিতে পারি না আমরা কোনো কিছুতে। তো এই বিষয়গুলো অনেকের মধ্যে ইনফ্যাক্ট আত্মহত্যা প্রবণতাও চলে আসতে পারে। তো এই সব সিমটম গুলোই কিন্তু আসলে বিষণ্ণতা রোগে আমরা বাচ্চাদের মধ্যে দেখে থাকি। অনেক ধন্যবাদ আপু মূল্যবান পরামর্শের জন্য, এবং আশা করছি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন আজকের অনুষ্ঠান থেকে। খুব ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, আর আরটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, শিশুর জন্মের পরপরই কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হবেন না। শিশুদের আচার আচরণ ভালোভাবে লক্ষ্য করুন, তার সাথে হাসুন, খেলুন, কথা বলুন, সময় দিন। নির্দিষ্ট সময়ের পর যদি অস্বাভাবিক কোনো কিছু পরিলক্ষিত হয়, তখন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হন। শুরুতেই কোনো সমস্যা চিহ্নিত হলে সেটা সমাধান করাটা আমাদের সবার জন্যই সহজ হয়। সর্বোপরি সন্তান আপনাকে ভালোবাসা দিয়ে গড়ে তুলতে হবে, তবেই আপনার শিশু সন্তান বেড়ে উঠবে সঠিকভাবে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।